দর্শক, শিল্প খাতের প্রবৃদ্ধি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিকেএমই এর সাবেক সভাপতি জনাব ফজলুল হক। জনাব ফজলুল হক, আপনাকে একাত্তর বিজনেসে স্বাগত জানাচ্ছি। দেশ জুড়ে একটা তীব্র গ্যাস সংকট চলছে, সাধারণ মানুষ থেকে শিল্প খাত একটা চরম ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে যদি বলি যে এই চলমান গ্যাস সংকটে নিটওয়্যার শিল্পের বাস্তবতাটা আসলে কি, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং ক্রয়াদেশ নিয়ে কোনো ধরনের আশঙ্কা তৈরি হয়েছে কিনা এর মধ্যে? ধন্যবাদ। আপনি দুরবস্থার বর্ণনা আমরা আপনাদের রিপোর্টেই শুনলাম। অর্থনীতিবিদ থেকে শুরু করে ব্যবসায়ীরা সকলে এই দুরবস্থার কথা বলেছেন। আপনাদের যিনি সাংবাদিক রিপোর্ট করেছেন উনিও বলেছেন, পরিসংখ্যান দিয়ে বলেছেন। আমি আলাদা করে যেহেতু নিটওয়ারের কথা বললেন, আমি নিটওয়ারের কথা বলি। নিটওয়ারের অবস্থা তুলনামূলকভাবে আরো বেশি খারাপ। আরো বেশি খারাপ এই কারণে নিটওয়ারের একটা বড় আ অঙ্গ হচ্ছে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। আমাদের এটা আমরা যেটা গর্ব করে বলি আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অনেক স্ট্রং নিটওয়ারে, এবং এইখানে ডাইং ফ্যাক্টরি হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের একটা বড় স্তম্ভ। এবং একটা ডাইং এ আপনার নিরবিচ্ছিন্ন 7 থেকে 8 ঘন্টা আপনার জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হয় কাপড়টা রং করার জন্য। কারণ এটা যদি বিঘ্ন ঘটে তাহলে যে রং করার ডাইং যে প্রসেস সেইটা বিঘ্নিত হয়, কাপড়ের কোয়ালিটি নষ্ট হয়। সো এই যে জ্বালানি সংকট, জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা, ধারাবাহিকতার অভাব, এইটার কারণে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প খাতে, নিটওয়ারের অবস্থা তার ভিতরে সবচেয়ে খারাপ। কারণ তাদের ওইখানে যে ওই ডাইং প্রসেসে গিয়ে তারা বারবার বিঘ্নিত হচ্ছে, কোয়ালিটি ডিটেরিয়েট করছে, ওই কাজটা আবার করতে হচ্ছে। আবার যখন করতে যাচ্ছি তখন আবার যদি বিঘ্ন হয় তাহলে এটা আরো খারাপ হচ্ছে। ফলে একটা খুবই জটিল পরিস্থিতির ভিতর দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে এই মুহূর্তে। জনাব ফজলুল হক, আমরা জ্বালানি প্রতিমন্ত্রীর কাছ থেকে যেমনটা জানতে পেরেছি যে এটা একটা সাময়িক সংকট, হয়তো সপ্তাহখানেকের মধ্যে একটা সমাধানে আমরা আসতে পারি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে কবে নাগাদ এই সমাধান আসবে বা এই সংকটের অবসান হবে তা আসলে বলতে পারছি না। এই নিটওয়্যার শিল্প তো এর চরম ভুক্তভোগী। এখন সম্প্রতি গ্যাসের বিশেষ সরবরাহ নিশ্চিতে আপনারা সরকারের কাছে দাবি জানিয়েছেন, তো এটা কি আদৌ সম্ভব? এইটা সরকার যদি চেষ্টা করে হয়তো সম্ভব। এবং আমরা দেখলাম যে আজকে সকালেই বা কালকে রাত্রে দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রীও শিল্প খাতে গ্যাস সরবরাহ বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন। সেটা যদি করা হয় মানে এটা হয়তো আবার মানে যারা অন্যান্য ব্যবহারকারী আছেন তারা আবার হয়তো আমাদেরকে গালমন্দ করবেন যে আমরা সবসময় অগ্রাধিকার নিতে চাই, যারা পেট্রোল পাম্পে আছেন, যারা গাড়ি চালাচ্ছেন, গৃহস্থালী গ্যাসের আছেন। কিন্তু তাদের হয়তো একটা বিকল্প আছে। আমাদের হাতে কিন্তু সিস্টেমটার কোনো বিকল্প নাই। হ্যাঁ? সো এইটা বিবেচনা করে, এবং শিল্প খাতের বেনিফিট কিন্তু ওই যিনি ঘরে চুলা জ্বালাচ্ছেন তিনিও কিন্তু শিল্প খাতের সঙ্গে কোনো না কোনোভাবে হিসাব করলে দেখা যাবে কানেক্টেড। সো এইখানে আমরা একটা অগ্রাধিকার পেতেই পারি। সো এই যে ৭-১০ দিনের কথা মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন, আমরা আশা রাখতে চাই যে এই ৭-১০ দিনের ভিতরে এই সংকট দূরীভূত হবে। দূরীভূত না হলেও পরিস্থিতির উন্নতি হবে, যেটা হয়তো আগে ছিল যে খুব স্বাভাবিক ছিল না, তারপরও আমরা কোনোভাবে মানে চালিয়ে নিতে পারতাম। সেইরকম একটা পরিস্থিতিও যদি হয় তাহলেও আমাদের মানে এই ভয়াবহ দুর্যোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। কারণ এটা মানে আমাদের বাজার হারানোর শঙ্কা তৈরি হতে পারে যদি এটা দীর্ঘস্থায়ী হয়। সো আমি আশা করব যে এটা দীর্ঘস্থায়ী হবে না। সরকার অগ্রাধিকার মূলকভাবে যদি তাদের টেকনিক্যালি কোনো ওয়ে থাকে তাহলে শিল্প কারখানাকে অগ্রাধিকার দিয়ে গ্যাস সরবরাহের একেবারে নিরবিচ্ছিন্ন না হলেও যাতে একটা গ্রহণযোগ্য উন্নতি হয় ২-১ দিনের ভিতরে, সেই ব্যবস্থা নেবেন এটা আমি প্রত্যাশা করি। জি, একটু আগে আমরা প্রতিবেদনে দেখছিলাম, আপনিও এর সাথে একমত হয়েছেন যে ৪ বছরে শিল্প খাতে প্রবৃদ্ধি বলতে গেলে ১/৩ নেমে এসেছে এবং এই প্রবৃদ্ধির নিম্নমুখিতা তো এখানেই থেমে নেই। এটি প্রভাব রাখছে সরাসরি বিনিয়োগে, প্রভাব রাখছে এবং পাশাপাশি কর্মসংস্থানে প্রভাব রাখছে। এখন আগামীতে এই অবস্থা কোন দিকে যেতে পারে? এভাবেই যদি চলতে থাকে তাহলে এই খাতের উন্নয়ন কিভাবে সম্ভব? কি মনে করছেন এই বিষয়ে? না, যদি এইভাবেই চলতে থাকে তাহলে তো উন্নতি হবে না। উন্নতি করতে হলে আগে আপনাকে পরিস্থিতির উন্নতি করতে হবে, এবং এই বিনিয়োগ পরিস্থিতির উন্নয়নের জন্য শুধুমাত্র জ্বালানি সরবরাহের নিশ্চয়তাও না, এটা তো অবশ্যম্ভাবী। কারণ শিল্পের সঙ্গে জ্বালানির একটা ওতপ্রোত সম্পর্ক আছে, এটাকে আপনাকে করতেই হবে। পাশাপাশি আরো যে ২-৩টা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি করা দরকার। যত উন্নতি হবে মানে বিনিয়োগ তত বাড়বে। আরেকটা হলো ব্যাংকিং খাতের একটা শৃঙ্খলা, এবং ব্যাংক যেই দুর্বল ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোকে মানে স্বাস্থ্যবান এবং সবল করে তোলা। কারণ পুরো ব্যাংকিং সিস্টেম যখন মানে একটু দুর্বল হয়ে পড়ে
তারা নিজেরা দুর্বল হয়ে পড়লে তারা ফাইন্যান্স করবে কিভাবে? কারণ বিনিয়োগের সঙ্গে ব্যাংকিং সাপোর্টটাও ওতপ্রোতভাবে জড়িত। ফলে আমি যদি এই বেসিক ৩ টা জিনিস দেখি যে জ্বালানি সরবরাহের নিশ্চয়তা, ব্যাংকিং খাতের মানে অর্থ প্রদানের সক্ষমতা তৈরি করা উইথ ইন্টারেস্ট রেট ডাউন। সেখানে আবার একটা বড় কনফ্লিক্ট আছে যে আমাদের মূল্যস্ফীতি অনেক বেশি, আবার ইন্টারেস্ট রেটও বেশি। এই ২ টা একসঙ্গেই চলে। সো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য আপনার সুদের হার বাড়াতে হয়। আবার সুদের হার বাড়ালে বিনিয়োগ উৎসাহিত হয় না। সো এই জায়গাটাও বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় তারা আরো গভীর মনোযোগ দিবেন কিভাবে এটার একটা ভালো ব্যালেন্স করা যায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরো উন্নত হয়, মানে সেই বিষয়টা মানে যারা পলিসি মেকার আছেন, যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তারা রাখবেন। এই ৩ টা জিনিসের উন্নতি না হলে বিনিয়োগ হবে না। এবং যেটা মানে আপনার একজন অর্থনীতিবিদ আপনার রিপোর্টে বলছিলেন যে স্থানীয় বিনিয়োগকারীরা যদি এগিয়ে না আসে তাহলে বিদেশি বিনিয়োগ কিন্তু মানে আপনি আশা করতে পারেন না। কারণ বিদেশি বিনিয়োগকারীর জন্য বাংলাদেশ ইজ নট অনলি ডেস্টিনেশন, হি হ্যাজ মেনি আদার চয়েসেস। সে বাংলাদেশকে কোনো রকম কোনো প্রবলেম দেখলে সে অন্য জায়গায় চলে যাবে। আমাদের কোনো বিকল্প নাই, আমাদেরকে বিনিয়োগ এইখানেই করতে হবে। কিন্তু বিনিয়োগের পরিস্থিতি স্বাভাবিক না হলে তো কেউ বিনিয়োগ করতে পারবে না। জনাব ফজলুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।